তাহলে মাদার অফ অল ডিলস হয়ে গেল। তারপরে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা উনি কি বলেছেন তার স্ক্রিনশট কিন্তু আজকে আমি পোস্ট করেছি আমার প্রোফাইলে। আর তার সাথে উনি এটা বলেছেন যে ইন্ডিয়া ইজ রাইজিং, ভারত রাইজ করছে, এখন ইন্ডিয়ার সময়, আর ইন্ডিয়া স্টেবল থাকলে পুরো পৃথিবী স্টেবল থাকবে। তার সাথে সাথে এস জয়শঙ্কর আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, ওনার পোস্টও আমি দিয়েছি যেখানে পরিষ্কারভাবে মাল্টিপোলারিটি, গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার এই কথাগুলো লেখা আছে। তো এবারে যত ধীরে ধীরে দিন এগিয়ে আসবে তো তত মানে ফাইন্যান্সিয়াল যে রিসেট স্টার্ট হবে সেই দিন যত ধীরে ধীরে এগিয়ে আসবে তত বেশি আপনারা মানে শুনতে পাবেন চারিদিক থেকে মিনিস্টার, সমস্ত দেশের মিনিস্টার, নেতা, মন্ত্রীরা, বড় বড় প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার সবার মুখে শুনতে পারবেন এই দুটো ওয়ার্ড, মাল্টিপোলারিটি, ডিডলারাইজেশন, আর তার সাথে সাথে নিউ ফাইন্যান্সিয়াল গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডার, এই কথাগুলো আপনারা খুব শুনতে পাবেন। এমনকি একদম রিসেন্ট বোধহয় কালকের ইন্টারভিউ আমাদের প্রাক্তন ব্রিটেনের প্রাইম মিনিস্টার যে ঋষি সনাক, সবাই আমরা জানি তাকে, উনিও ইন্টারভিউ দিয়েছেন যেখানে উনি বলছেন যে এখন হচ্ছে ভারত আর তার সাথে সাথে যে গালফ কান্ট্রিজ মানে কারা, ইউএই, সৌদি, এই ভারত এবং তাদের এখন সময়, আমেরিকার দিন এখন শেষ, আমরা এখন নতুন ওয়ার্ল্ড অর্ডারে বাস করছি ধীরে ধীরে। উনি কিন্তু পুরোপুরি সেই ইন্টারভিউ দিয়েছেন, একদম সদ্য, আপনারা এটা সার্চ করে নেবেন। তো যাই হোক, আজকে আমি চায়না নিয়ে কথা বলবো কারণ এখন কিন্তু দুটো বড় ডিল বাকি আছে, একটা চায়নার সাথে ভারতের ট্রেড ডিল, আরেকটা ক্যানাডার সাথে। তো এই জন্য আজকে চায়না নিয়ে আমার কথা বলা খুব দরকার। চায়নার কিছু জিনিস আপনাদের চোখের সামনে আমি একদম পরিষ্কার করে দেবো। আর ক্যানাডার কথা কি বলবো, ক্যানাডা তো দেশটি খুবই ভালো দেশ, ক্যানাডার মানুষজনও খুবই ভালো মানুষ। এখন ক্যানাডার সরকার, ক্যানাডা যেহেতু আমেরিকার প্রথম অ্যালাই, মানে সর্ববৃহৎ অ্যালাই বলবো আমি, তো আমেরিকা মানে ইউএস সবসময় এখন চেষ্টা করবে কিভাবে ক্যানাডাকে স্যাবোটাজ করা যায়, কিভাবে ক্যানাডাকে সব কিছু উপায়ে আটকানো যায় যাতে বাকিদের সাথে ট্রেড ডিল বা ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্টগুলো না করে। তো ক্যানাডার সরকার যত তাড়াতাড়ি নিজের ভালোটা বুঝে ভারতের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করে নেবে তত তাড়াতাড়ি মঙ্গল, না হলে তো ভবিষ্যতে এই ইউএসের দাস হয়ে থাকতে হতে পারে। তো চায়না আর ক্যানাডা বাকি আছে, আর আরেকজন তো আছেই, সেটা হচ্ছে ইউএস নিজে। এখনো ভারতের সাথে সব ডিল আটকেই রয়েছে, কমপ্লিট হচ্ছে না। তার কারণ তো ইউএস এখন অনেক রকমের বদমাশি করবে, যেটা আগেও বলেছি, ডিল এগ্রিমেন্টের সময় অনেক কিছু চাইবে করতে, জিএমও সিড, জিএমও ফুড, এগুলোকে ভারতে ঢোকাতে চাইবে ভারতের মানুষের সর্বনাশ করার জন্য নতুনভাবে। তো সেই সব কিছু ভারত দেখছে, সেগুলোর চুক্তিতে ভারত সেটা মানছে না বলেই এত কিছু আটকে রয়েছে। এছাড়া আরও অনেক কিছুই আমেরিকা বদমাইশি করছে। তো যাই হোক, তো ইউএস, ক্যানাডা, চায়না এই তিনটে ডিল ভারতের সাথে কিন্তু বাকি রইল। আর তো অবশেষে কিন্তু শি জিনপিং উনি কাণ্ড করে বসেছেন। সেই কাণ্ডটা কি, যে ওনার নিচেই যে সেকেন্ড ইন কমান্ড ওনাকে বার করে দিয়েছে। কি বলে না, সিরিয়াস ডিসিপ্লিনারি ভায়োলেশন, কোনো ডিসিপ্লিনের কোনো কিছু রুল ব্রেক করেছে, এটার অভিযোগ এনে সেকেন্ড ইন কমান্ডকে বের করে দিয়েছেন। এখনও অবধি উনি শুধুমাত্র 2025-এই 9 জন টপ জেনারেলকে বহিষ্কার করেছেন। শুধু তাই নয়, এখনও অবধি টোটাল 20 জন মতো সেই 2023 থেকে উনি সমানে তাদেরকে ঘাড় ধরে বের করে দিচ্ছেন। এবারে অক্টোবর মাসে 2022-এ একটা খুবই ভাইরাল ভিডিও ছিল, আপনারা কতজন দেখেছেন আমি জানি না, যে আগে যে প্রেসিডেন্ট ছিলেন হু জিনতাও, সেই 20তম কংগ্রেসের ক্লোজিংয়ের সময়, যেই হু জিনতাও 2001 থেকে 2012 অবধি চায়নার প্রেসিডেন্ট ছিল, সেই 20তম কংগ্রেসের ক্লোজিংয়ের সময় হু জিনতাওকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। আর হু জিনতাও যেই সময়তে 2001 থেকে 2012 যেই সময়তে চায়নাতে ছিলেন শাসনে, সেই সময় কিন্তু চায়না সব থেকে বেশি গ্রোথ দেখেছে নিজের দেশে। কিভাবে, প্রথমে সেই 2001-এর সময় 1.35 ট্রিলিয়ন এরকম মতো জিডিপি ছিল, সেই জিডিপি এই 10-11 বছরে গিয়ে বেড়ে দাঁড়িয়েছে 8 ট্রিলিয়নে, মানে প্রায় 7 থেকে 7.5% গ্রোথ হয়েছে এই 10 বছরে, যেটা অদ্ভুত গ্রোথ। কেন হয়েছে? কারণ এই সময়টাই, হু জিনতাওয়ের সময়টাই কিন্তু 2001 সালে এই আমেরিকা চায়নাকে WTO-তে জায়গা দেয়, মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে চায়নাকে জায়গা দেয়। আর তারপরে আমেরিকার হাত ধরেই, এবারে তাদেরকে বলছি যাদের মাথাটা পুরো খালি, তাদেরকে বলছি বুঝতেই পারছেন, তাদেরকে আরেকটু কান খুলে শুনতে বলছি, যে এই আমেরিকার হাত ধরেই কিন্তু চায়নার এরকম অস্বাভাবিক গ্রোথ হয় এই 10টা বছর, যেই সময় হু জিনতাও ছিল। কারণ এই সময়তে WTO-তে
চায়নাকে জায়গা করে দিল, তারপর তখনই চায়নাকে সুযোগ দিল যে টেকনোলজি দিল চায়নাকে, বা বলতে পারেন চায়নাকে টেকনোলজি কপি করতে দেওয়ার সুযোগ দেওয়া হলো। আর এই সময়টাতে এই 10-12 বছর ধরেই কিন্তু ধীরে ধীরে চায়না পুরো পৃথিবীর ম্যানুফ্যাকচারিং হাব হয়ে উঠেছিল আমেরিকার হাত ধরে। এবারে হু জিনতাওয়ের পরবর্তীতে কে আসেন? এই শি জিনপিং আজকের দিনের যে আছেন। তো তারপরেও কিন্তু ওই 2012-তে উনি আসার পর থেকেও এখনো অবধি, যতদিন নয় কোভিডের করোনার আউটব্রেক হয়েছে ততদিন অবধি এদের গ্রোথ রেট ওই সমান হারেই কিন্তু বাড়তে থাকে, যার জন্য আজকে চায়নার ইকোনমি আমরা সবাই জানি যে জিডিপি পৌঁছেছে 19 ট্রিলিয়নেরও বেশি। তো এটাতে তো কোনো সন্দেহ নেই যে অস্বাভাবিক হারে পরিশ্রম করেছে চায়না। এই সময়টায় কি হয়েছে যে এই জবে থেকে এই এত গ্রোথ হতে থাকলো, এই আমেরিকা নিজের সমস্ত প্রোডাকশানের ইউনিটগুলো সমস্ত কিছু চায়নাতে শিফট করলো। কেন করলো? চায়না থেকে দুটো জিনিস পাবে, একটা সস্তায় লেবার পাবে, আর সস্তাতে এদিকে শুধু বসে বসে ডলার ছাপাবে, প্রিন্ট করবে, আর সেই প্রিন্ট করা ডলার দিয়ে চায়নার লেবারদের এত পরিশ্রমের ফলে, সস্তায় লেবার, তাদের পরিশ্রমের ফলে যে ফিনিশড প্রোডাক্ট, মানে এক একটা যে প্রোডাক্ট তৈরি হচ্ছে সম্পূর্ণ প্রোডাক্ট, সেটাকে কিনে নিতে পারবে। মানে এদিকে তার কাজ হচ্ছে শুধুমাত্র বসে বসে প্রিন্ট করা, ডলারকে ছাপানো, আর সেই ডলার দিয়ে চায়নার ফিনিশ প্রোডাক্ট গুড কিনে নেওয়া। তার মানে সস্তার লেবারও ইউজ হচ্ছে চায়নার, সস্তার র মেটেরিয়ালও সস্তায় পেয়ে যাচ্ছে, আর এর কাজ হচ্ছে শুধুমাত্র মিথ্যে কাগজের নোট যার পিছনে কোনো ব্যাকিং নেই সেগুলো ছাপিয়ে ছাপিয়ে ওগুলো সব নিয়ে নেওয়া। এইভাবেই তার মানে চায়নার যে পুরো ইকোনমি তা পুরোপুরি নির্ভর করেছে কার উপরে? এই ইউএস আর এই ইউএস ডলারের উপরে। আর এভাবেই দুজনের সখ্যতা ভালোবাসা এতকাল ধরে গড়ে উঠেছে আর চলেছে। আর চায়না একটা ভুল তো বহুকাল আগে থেকে করে বসে আছে, সেটা হচ্ছে ওয়ান চাইল্ড পলিসি। সেই অনেক আগে থেকে, বহুকাল আগে থেকে। তো সেই ওয়ান চাইল্ড পলিসিতে আজকে কি অবস্থায় এসে দাঁড়িয়েছে যে বার্থ রেট কমতে 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 পুরো দেশের আজকে যদি অ্যাভারেজ বয়স নেওয়া হয় সেই বয়স হচ্ছে 40-এর বেশি। মানে একটা দেশের অ্যাভারেজ বয়স, মানে মানুষজনের যে বয়স তার যদি গড় সংখ্যা নেওয়া হয় তাহলে গড়ে দাঁড়াচ্ছে 40-এর বেশি মানুষ। তাহলে এই দেশের আজকে কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। তো এখন যখন চায়না 19 ট্রিলিয়নেরও বেশিতে চলে গেছে, 19.5 ট্রিলিয়ন ইকোনমি, জিডিপির ইকোনমিতে চলে গেছে, এখন আমেরিকা কিন্তু চায়নাকে ভয় পাচ্ছে। এতদিন ধরে তো আমেরিকার ঋণ, আমেরিকার ডেট, 39 ট্রিলিয়ন ডলার ঋণ হয়ে গেছে আমেরিকার, এই বলে বলে আমি গলা ফাটিয়েছি এতগুলো ভিডিওতে। আজকে শুনবো চায়নার ঋণের কি অবস্থা। চায়নার কিন্তু আজকের দিনের ঋণ হচ্ছে 16.5 বা এরকম কিছু, 16-র বেশি একটুখানি। তো সেই 16 ট্রিলিয়ন ঋণ চায়নার, আর চায়নার জিডিপি কত? 19.5। তাহলে এবারে ভেবে দেখুন, এই এতগুলো বছর, সেই 2001 থেকে চায়নার জিডিপির গ্রোথ হয়েছে, চায়নার গ্রোথ রেট, সেই 2001 থেকে আজ অবধি দাঁড়িয়ে 20-25 বছর ধরে এত সস্তা লেবার দিয়ে, এত সস্তায় নিজের মেটেরিয়ালগুলো এত সস্তায় দিয়ে, সব কিছু দিয়ে আজকে 25 বছরে নিজের আসল প্রফিট কতটা বানিয়েছে? মাত্র সোজা অঙ্কের হিসাবে 3 ট্রিলিয়ন। কারণ জিডিপি হচ্ছে 19.5 আর ওদিকে ঋণ হচ্ছে 16 ট্রিলিয়ন মতো। তাহলে 3 ট্রিলিয়ন মাত্র এই এতগুলো বছর ধরে এদের প্রফিট। ঠিক এই একইভাবে, তাও তো 3 ট্রিলিয়ন, ঠিক এই একইভাবে তাহলে আমেরিকার অবস্থা ভাবুন। আমেরিকা 2001-এ ছিল 5.8 এরকম কিছু ট্রিলিয়ন ঋণে ছিল, সে আজকে এই 25 বছরে তার ঋণ এনে দাঁড় করিয়েছে 39 ট্রিলিয়ন ডলারে। তাহলে ভাবুন এই আমেরিকার অবস্থা, যে পুরো আগামী 10টা জেনারেশনের ঘাড়ে ওই ঋণ যাবে, সেই 10টা জেনারেশনকে ঋণ নিয়ে একটা জেনারেশনের ইকোনমি চালাচ্ছে। এদিকে আমেরিকা ট্রাম্পের প্রথম টার্মে, তারপরে বাইডেন এলো, দুজনে মিলে, ট্রাম্পের প্রথম টার্ম আর পরে বাইডেন, দুজনে মিলে 16 ট্রিলিয়ন ডলার ছেপেছে, শুধু ছেপেছে। এদিকে চায়না নিজের লেবার অ্যাবিউজ করে, নিজের এত হার্ডওয়ার্ক, পরিশ্রম, লেবার অ্যাবিউজ করে, নিজেদের মেটেরিয়াল সস্তায় দিয়ে, ওদিকে পপুলেশন ধ্বংস করে, আজকে যে এই যে বোঝালাম যে আজকে পুরো অ্যাভারেজ এজ এসে দাঁড়িয়েছে 40-এর উপরে, মানে সমস্ত কিছু করে এই এতগুলো বছরে চায়না কি মাত্র 3 ট্রিলিয়ন। তার মানে কি ধনী হওয়ার আগেই কিন্তু চায়না বৃদ্ধ হয়ে গেছে, পুরো চায়না। এবারে একটা ঘটনা ঘটেছিল, সেটা একটু মনে করিয়ে দিই, তার প্রমাণও দিচ্ছি। যে এই আমাদের 2014-তে যখন গভর্নমেন্ট ইন্ডিয়ার চেঞ্জ হলো, তো প্রধানমন্ত্রী আসার পর এই শি জিনপিংকে ইনভাইট করেছিলেন, উনি সবরমতী আশ্রমে একই দোলনায় দুজনে দুলছিলেন। তো এটা মনে করা হয় যে সেই সময়তেই হয়তো ডিডলারাইজেশনের কথাবার্তা উঠেছিল, কিন্তু সেই সময় কিন্তু এই চায়না, শি জিনপিং ফিরে যাওয়ার পর উনি এসবে কোনো পাত্তাই দেননি। এটা আমি আগেরও একটি ভিডিওতে বলেছি যে ইন্ডিয়া এমনকি ব্রিক্সের ডিডলারাইজেশনের সব কিছু, অনেক কিছু বারবার ঘন ঘন ইন্ডিয়া রাশিয়া চায়নার মিটিংয়ের পরেও কিন্তু ডিডলারাইজেশন নিয়ে চায়না অত পাত্তা দেয়নি। তো এরপরে যখন 2018-তে যখন
ইউএস আর চায়নার যখন যুদ্ধ শুরু হয়, কি যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ, মানে ট্রেড ওয়ার, দুজনের যখন ট্রেড ওয়ার শুরু হয় তখনই ধীরে ধীরে 2018 থেকে চায়না বুঝতে শুরু করে এবারে বোধহয় আমেরিকার সাথে এত হানিমুন, এত ভালোবাসার সম্পর্ক বোধহয় এবারে শেষ হতে চলেছে। তো এই ট্রেড ওয়ারের শুরু হওয়ার পরে যে এই বোধটা এলো, তারপরেই কিন্তু শি জিনপিং আবার চেন্নাই ভিজিট করেছিলেন 2019-এ। তো এটাও মনে করা হয় যে 19-এ ভিজিট করার মানে হচ্ছে হয়তো তখনই উনি এই ডিডলারাইজেশনের সম্বন্ধে নিজের সম্মতি দিয়ে যান। আর তারপর তো সেই ভয়ঙ্কর 2022 করোনা, মানে 2019-20 করোনা শুরু হলো। তারপর সেই করোনাতে আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে এদের আসল রূপ, এই ওয়েস্ট কান্ট্রিজের, এই ইউএসের আসল রূপটা বেরিয়ে এলো, এদের নগ্ন চেহারা। তো সেই জন্য তারপর থেকে ধীরে ধীরে বোধহয় শি জিনপিং বুঝতে পারেন, যার জন্যই 2022-এ যখন ওনার থার্ড টার্মে উনি আবার প্রেসিডেন্ট হয়ে ফিরে আসেন, তারপরেরই কিন্তু ঘটনা এই হু জিনতাওকে, কারণ হু জিনতাও তো ছিল আমেরিকাতে এক্সপোর্ট করার বিশ্বাসী, যে ডলার ইকোনমিতে বিশ্বাসী, যে ডলার আমাদের যেভাবে চালাবে আমরা সেভাবে চলবো। তো তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে, 2022-এ গলা ধাক্কা দিয়ে, ঘাট ধাক্কা দিয়ে হু জিনতাওকে বের করে দেয়। ধীরে ধীরে এই সিসিপি, চাইনিজ কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট পার্টি অফ চায়না, এটার কিন্তু ফুল কন্ট্রোল ধীরে ধীরে এখন শি জিনপিং নিয়ে নিচ্ছেন। আর একদম লেটেস্ট নিউজ যে ওনার নিচের, যেটা দিয়ে শুরু করলাম, সেকেন্ড ইন কমান্ডকে বের করে দিয়েছেন। আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন, গত কয়েক বছর ধরে, বিশেষ করে 2021-এর পর থেকে শি জিনপিং ভীষণভাবে চায়নার যে প্রাচীন সিভিলাইজেশন ছিল সেটাকে রিভাইভ করার, আবার পুনরুদ্ধারের চেষ্টা করছেন। এমনকি ভারতের সাথে মিলেও এই সদ্য আমরা দেখেছি যে ভারতের প্রধানমন্ত্রী যাচ্ছে যখন, সেখানে ভারতনাট্যম, কত্থক, এসব ডান্স, এসব পেশ হচ্ছে। চায়নাও যখন আসছে, শি জিনপিংও যখন আসছে তখন হচ্ছে। তো সবাই মিলে একসাথে যে কালচারকে, সভ্যতাকে, যেই 5000 বছর আগের সভ্যতা, যার উপরে ভারতের প্রভাব ছিল, ভারতের ইনফ্লুয়েন্স দিয়ে তিব্বতের ইনফ্লুয়েন্স হয়ে চায়নায় ঢুকেছিল, যেটা আমার চায়না সিরিজের প্রথম ভিডিও ছিল, তো সেইটাকে কিন্তু আবার রিভাইভ করার চেষ্টা করছে। এদিকে ভারতে রাম মন্দিরে ধ্বজা উঠছে, তো ওদিকে আবার রাশিয়াতে পুতিন, সম্প্রতি একটা ভিডিও আপনারা দেখে থাকবেন যে কোনো একটা সভায় জার্মানির স্পিকার যখন ইংলিশে কথা বলছে, তখন পুতিন রেগে গিয়ে বলছেন, রাশিয়ার পুতিন, যে আপনি ইংলিশে কথা বলছেন কেন, আপনার কি দেশের এটা ভাষা, আপনি ইংলিশকে এত গুরুত্ব দিচ্ছেন কেন, আপনি নিজের ভাষায় কথা বলুন। কারণ এখন এআই এর টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে, ধীরে ধীরে কিন্তু খুব শিগগিরই এই দিনও আমরা দেখতে পারবো যে ইংলিশটা পুরোপুরি অবসোলেট হয়ে যাচ্ছে, আর কারোর কোনো কাজে কোনোভাবে কিন্তু ইংলিশের আর কোনো প্রয়োজন হচ্ছে না। অনেক কিছু সিগন্যাল, অনেক কিছু ঘটনা কিন্তু সেটারও ইঙ্গিত দিচ্ছে যে কলোনাইজড মাইন্ডসেট থেকে বেরিয়ে আসা, যে এতদিন যে আমরা ইংলিশের উপরে ডিপেন্ড করে সারা পৃথিবী চলছে, সেটার থেকেও বেরিয়ে আসা ধীরে ধীরে। সেটা হতে একটু সময় লাগবে, কিন্তু সেটাও হবে। তো এই যে সবাই মিলে, যে এশিয়ার বড় বড় পাওয়াররা, ওদিকে ভারত, ওদিকে চায়না, শি জিনপিং, এদিকে রাশিয়ার পুতিন, সবাই যে যার দেশের সিভিলাইজেশনকে আবারও আগে আনছে, সামনে আনছে। এবারে সবচেয়ে মজার বিষয় হলো, চায়নাতে ক্ষমতায় কে আছে? সিসিপি, আমাদের বিখ্যাত মাথাখালি কমিউনিস্ট পার্টি। তো সেই কমিউনিস্ট পার্টি যখন আছে, যাদের একমাত্র কাজ হচ্ছে রাষ্ট্রের যে রুট সেটাকে ধ্বংস করা, সভ্যতা, কালচার, সেটাকে ধ্বংস করে নিঃশেষ করে যাওয়া, যেটা আমি প্রথম ভিডিওতে চায়না সিরিজের বলেছি, তিব্বতে লক্ষ লক্ষ মানুষকে হত্যা, চায়নাতে দুর্ভিক্ষ এনে মানুষকে হত্যা ছাড়া তো এরা কিছুই বোঝে না কমিউনিস্ট পার্টিরা। আর তারই প্যাটার্ন আজকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ওই এক প্যাটার্নেই কাজ করে। তো হত্যা, ধ্বংস, এইসব ছাড়া কিছু বোঝে না। তো সেই কমিউনিস্ট পার্টি যদি ক্ষমতায় থাকে, তাহলে এরা সবসময় চেষ্টা করবে এই শি জিনপিং যাতে কোনোভাবে ওই আবারও কালচারকে রিভাইভ না করতে পারে, কারণ পার্টির সঙ্গে একটা দ্বন্দ্ব বিরোধ হবে। তো যার জন্যই এটা মনে করা হচ্ছে যে ধীরে ধীরে কিন্তু শি জিনপিং এই পুরো সিসিপি পার্টিটাকে নিজের আগে কন্ট্রোলে আনতে চাইছে। আরও একটি প্রধান কারণ আমি এটা বলবো, যেটা আছে এই যে নিউ ওয়ার্ল্ড অর্ডার, নিউ গ্লোবাল ফাইন্যান্সিয়াল রিসেট চলছে, ওদিকে গোল্ড সিলভার অ্যাকুমুলেট হচ্ছে, এদিকে হচ্ছে এতগুলো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে সবার সাথে। তো যা উপায় চলছে ফাইন্যান্সিয়াল রিসেট, তো এটা যখন গিয়ে শেষ হবে, এই ইউএসের ইকোনমি যদি ক্ষতিগ্রস্ত হয় সাংঘাতিকভাবে, তাহলে চায়নার ইকোনমিও কিন্তু সাথে সাথে অনেকটা হলেও ক্ষতিগ্রস্ত হবে, কারণ চায়নার ইকোনমিটাও ইউএস ডলারের উপরে বেস করেই তো গড়ে উঠেছিল। তো সেই সময়েও কিন্তু একটা চায়নাতে ভিতরেও কিন্তু অসন্তোষ দেখা দেবে। তো তার জন্যই ধীরে ধীরে শি জিনপিংও হয়তো প্রিপারেশন নিচ্ছে।